কে পোস্ট করছে? ব্রাত্য বসুর নামে একটি পেজ, সেখানে একটা বেশ টিক দেওয়া আছে, ওই কি ভেরিফাইড পেজ নাকি বলে, একদম 7 ফেব্রুয়ারি আমি বলেছি ব্রাত্য বসুকে যে এই ব্রাত্য বসু যেন এই পোস্টটি ডিলিট না করে। এই ব্রাত্য বসুর সঙ্গে তার ছবি, এই ব্রাত্য বসু দাঁড়িয়ে আছেন, এই বিজন বাবু দাঁড়িয়ে আছেন, এই হচ্ছে সরাসরি যোগ ব্রাত্য বসুর সাথে এই ছবি। যে ব্রাত্য বসুর 7ই ফেব্রুয়ারির পোস্ট থেকে খুব পরিষ্কার যে এই তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের নেতা, তার সঙ্গে ব্রাত্য বসুর ঘনিষ্ঠতা। কেন হাইকোর্টে নির্দেশ থাকা সত্ত্বেও মাসের মাস বেতন পাচ্ছিল? এই রাজ্যে টাকা তুলে দিলে, তৃণমূল কংগ্রেসকে টাকা তুলে দিলে তৃণমূল কংগ্রেসকে জেলে গেল, যা হলো ও জেল থেকে ফিরে এসে আবার তাকে সেই পদে বসিয়ে দেবে। আর যেভাবে বাজারে চাকরি বিক্রি হচ্ছে মেধাকে বিসর্জন দিয়ে, গরিব বাড়ির ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে চাকরি পাবে না, শুধুমাত্র অর্থের বিনিময়ে চাকরি হবে, আর কিছু লোকজন এই সমস্ত কাজকর্ম করে বেড়াবে, তাদেরকেই আবার তৃণমূল কংগ্রেসের সব শিক্ষক সেলের নেতা বানানো হবে। রতনে রতন চেনে, মেরুদণ্ডটা সোজা রেখে যেটা ঠিক সেটাকে ঠিক বলো, যেটাকে ভুল সেটাকে ভুল বলো। আমি একটা প্রশ্ন করব, না হলে কিন্তু বিড়ম্বনায় তোমরাই পড়বে। মমতা ব্যানার্জি এসে ক্ষমা চেয়ে যায়নি, ক্ষমা চাইতে হয়েছে রাজ্যের মুখ্য সচিব। একজন দুর্নীতি করে নিজের স্ত্রীকে চাকরি দিল, যে 2টো রিজিয়নের চেয়ারম্যান ছিলেন, সে জিবির রেজুলেশনের উপর ভিত্তি করে তার সাসপেনশন উইথড্র হয়ে গেল, সে এসে আবার দিব্যি প্রিন্সিপাল হিসেবে কাজ চালাচ্ছে। ভাবুন, নিজের ছেলে নিজের ওয়াইফকে অবৈধভাবে চাকরি দিয়ে 2টো রিজিয়নের চেয়ারম্যান ছিল, সে কি করে আবার শিক্ষাঙ্গনে, মানে বিচারপতি অবাক হয়ে যাচ্ছেন যে এই ধরনের লোক কি করে শিক্ষাঙ্গনে থাকতে পারে। কেন তার বিরুদ্ধে ডিপি ইনিশিয়েট হয়নি? যে কথা বারবার আমি চিৎকার করে করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলছি, তার কারণ মমতা ব্যানার্জিরা চান না এই সিরাজুল রায় তো ওদের সম্পদ। এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ, একদম আমি আপনাকে বলবো ব্রেক করতে আমার সংবাদ মাধ্যমে। বিচারপতি বিশ্বজিৎ বাসুর এজলাসে আজকে যা হলো, একদম তৃণমূলের, একদম ওয়েস্ট বেঙ্গল তৃণমূলের সেকেন্ডারি এডুকেশন বোর্ডের যে একদম অন্যতম চেয়ারপারসন শেখ সিরাজুল ইসলাম, একদম তার বিরুদ্ধে 5 মিনিটের মধ্যে এফআইআর করার নির্দেশ। একদম কি বলবেন কলকাতা হাইকোর্টে? দেখুন, ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন WBTSTA, তার জেনারেল সেক্রেটারি শেখ সিরাজুল ইসলাম, এই দেখুন এই পোস্টটি কে করেছিলেন, কেউ নয়, না আদার দেন ব্রাত্য বসু। কত তারিখে? 7ই ফেব্রুয়ারি। আমি শুধু এই পোস্টটি পড়ে শোনাই, ফেসবুক পোস্ট। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষা সেলের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতানুসারে তথা নির্দেশে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিদের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সংশ্লিষ্ট উচ্চতর কমিটির অনুমোদন ক্রমে পূর্ব ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি, কার্যকরী সভাপতি, কোষাধ্যক্ষ সহ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ রাজ্য কমিটির সভ্যদের (ব্র্যাকেট পদাধিকারী সহ) নাম ঘোষণা করা হলো। ধন্যবাদান্তে ব্রাত্য বসু, চেয়ারম্যান, শিক্ষা সেল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। নতুন পদাধিকারীদের সকলের জন্য রইল উষ্ণ অভিনন্দন। কে পোস্ট করছে? ব্রাত্য বসুর নামে একটি পেজ, সেখানে একটা বেশ টিক দেওয়া আছে, ওই কি ভেরিফাইড পেজ নাকি বলে, একদম 7 ফেব্রুয়ারি আমি বলেছি ব্রাত্য বসুকে যে এই ব্রাত্য বসু যেন এই পোস্টটি ডিলিট না করে। আমি বিশ্বাস করি যে ব্রাত্য বসুর এই সৎ সাহস থাকবে, পোস্ট ডিলিট করবে না। এবার কি হয়েছে? এই পোস্ট অনুসারে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন বিজন সরকার, আর জেনারেল সেক্রেটারিকে শেখ সিরাজুল ইসলাম, দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন (ব্র্যাকেট মেন) তার টিচার। এই ব্রাত্য বসুর সঙ্গে তার ছবি, এই ব্রাত্য বসু দাঁড়িয়ে আছেন, এই বিজন বাবু দাঁড়িয়ে আছেন, এই হচ্ছে সরাসরি যোগ ব্রাত্য বসুর সাথে এই ছবি, এই ব্রাত্য বসুর সঙ্গে এই ছবি দেখতে পাচ্ছেন। একদমই, হ্যাঁ, ইনি কি করেছেন? ইনি এক রত্ন। এই যে সোমা রায়ের মামলা, এর আগের দিন আমি বলেছিলাম আপনাদেরকে, খুব ক্রুশিয়াল মামলা, বলে না যে
সিবিআই করছে, সুযোগ, সিআইডি কে সুযোগ। এই মামলা তদন্ত কে করছে জানেন তো? সোমা রায়ের মামলায় সিআইডি। সোমা রায়ের মামলায় অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাসু তিনি নির্দেশ দিয়েছেন 3 সদস্যের কমিটি তৈরি করতে। কমিশনার অফ স্কুল এডুকেশন, এসএসসি চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট। এই 3 সদস্যের কমিটি গোটা রাজ্য জুড়ে যত শিক্ষক নিয়োগ হয়েছে সব শিক্ষকরা বৈধ নাকি অবৈধ, যোগ্য নাকি অযোগ্য, তারা সেটা চেক করবেন, ডিআইরা রিপোর্ট পাঠাবে। এর আগে বলেছে সমস্ত রাজ্য জুড়ে শিক্ষকদের সমস্ত কিছু তথ্য তারা নাকি ঘেঁটে কয়েকজন শিক্ষকের পেয়েছেন। তার মধ্যে একটা আপনারা জানেন আরেক সিরাজউদ্দিনের ওয়াইফ পাওয়া গেছিল, তারপর হাটুয়া বলে একজন পাওয়া গেছিল, বেশ কয়েকজনকে পাওয়া গেছে, কিন্তু ইনার তথ্য উঠে আসেনি। এই তথ্যটি একজন ভদ্রলোক, তিনি প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, কমিশনার অফ স্কুল এডুকেশন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এডিজি, আইজি পুলিশ, সিআইডি, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন হাওড়া, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন অর্থাৎ যে স্কুলে চাকরি করে মেন, হাওড়া 412 গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সাউথ শিবপুর, হাওড়া 711102, service through its head of the institution come secretary of the sponsored managing committee, president শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন মেন, হাওড়া 412 গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সাউথ শিবপুর, হাওড়া, এই অ্যাড্রেস। এই ইললিগাল এই যে সার্ভিসটা সেটা কন্টিনিউ করে আছে শেখ সিরাজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বায়োলজি উইদিন ব্র্যাকেট জুওলজি, ওয়ার্কিং ইন শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন মেন, হাওড়া। সে যে 2001 সালে হাইকোর্টের নির্দেশে তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে, 10,000 টাকা কস্ট ইম্পোজ করেছিল সেই সময় ডিভিশন বেঞ্চ, এবং শুধু তাই না, তাকে ডিসমিস করেছিল। এবং ওই সময় বলেছিল ওই পোস্টটি, সেই সময় যেহেতু এসএসসি চালু হয়ে গেছিল, ওই ভ্যাকেন্সিটি ম্যানেজিং কমিটিকে বলেছিল এসএসসি কে ফরওয়ার্ড করতে। একদম। সেই সব কিছুই হয়নি, সে শিক্ষক হিসেবে কন্টিনিউ করছিল। এবং এবং এখানে শেষ নয়, এরা বলবে যে বামেদের আমলে, নিশ্চিতভাবেই তা বামেদের এই শিক্ষককে কেন ধরছিলে না, আর তাকে পদ দিয়ে ব্রাত্য বসুরা কেন জেনারেল সেক্রেটারি বানিয়েছে, আমাদেরকে কেন এই যে একেবারে বেছে বেছে এসব ধরতে হচ্ছে, ইন্টারেস্টটা কি? এখান থেকে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস কিসে চলে। তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারির বিরুদ্ধে আজকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। প্রথমে ওই যে নির্দেশ দিয়েছিল, এর আগের দিন নির্দেশ দিয়েছিল তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করার। কমিশনার অফ স্কুল এডুকেশন রেকমেন্ডেশন করে দিয়েছেন, ডিআই সেকেন্ডারি এডুকেশন গিয়ে সকাল থেকে গিয়ে থানায় বসে আছে, থানার ওসি এফআইআর নিচ্ছিল না। আদালতে এসে যিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অ্যাডভোকেট ছিলেন, তিনি আদালতে এসে আইন বিচারপতিকে, মহামান্য বিচারপতিকে জানান। মহামান্য বিচারপতি বলেন ঠিক আছে, আমি মামলা কিছুক্ষণের জন্য স্থগিত রাখলাম, 5 মিনিট বসুন, মামলাটা স্থগিত রাখলাম। 5 মিনিটের মধ্যে যিনি সিআইডির অ্যাডভোকেট ছিলেন তাকে বললেন যে তুমি আমাকে ইনফর্ম করো যে কি অবস্থা, না হলে ওই ওসিকে আসতে বলুন। 5 মিনিটের মধ্যে এফআইআর হয়ে গেল। তাহলে আদালতে যতক্ষণ আমরা ধরবো, যতক্ষণ আদালতে গুঁতো খাবে, তবে এফআইআর হবে, আর না হলে তৃণমূল কংগ্রেস ব্রাত্য বসুরা এই তাদের পদ দেবে তাদেরকে। এর পেছনে রহস্য কি? এই ব্রাত্য বসু বলতে পারবে এর পেছনের রহস্য কি, কেন মাসে মাসে বেতন দিচ্ছিল ব্রাত্য বসু বলতে পারবে। এই পোস্ট যেন না ডিলিট হয়। আমি এবার দাবি করছি যে ব্রাত্য বসু 7ই ফেব্রুয়ারির পোস্ট থেকে খুব পরিষ্কার যে এই তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের নেতা, তার সঙ্গে ব্রাত্য বসুর ঘনিষ্ঠতা। কেন হাইকোর্টে নির্দেশ থাকা সত্ত্বেও মাসের মাস বেতন পাচ্ছিল? আমি বলি এবার সিআইডির তদন্তের আওতাধীন করতে হবে ব্রাত্য বসুকেও। এই প্রমাণ, ব্রাত্য বসুর ফেসবুক পোস্ট যেন না ডিলিট হয়, এবং এই সেই প্রমাণ। আপনারা এখন ব্রাত্য বসুকে নিয়ে কথা বলছেন কোন আঙ্গিকে? এই তো প্রমাণ, 7ই ফেব্রুয়ারি ব্রাত্য বসুর পোস্ট, ব্রাত্য বসুর সঙ্গে ছবি, এই দেখুন প্রমাণ।
এবং আমি শুধু তাই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি অনুসারে নাকি তাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে। নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস, হ্যাঁ বিস্ফোরক না, এটা লেখা আছে। 2001 ব্রাত্য বসু লিখেছেন, ব্রাত্য বসু 7ই ফেব্রুয়ারির পোস্ট, ডিলিট যেন না হয়, ও কপি করা আছে। কাকে তো চ্যালেঞ্জ ছুড়ে হ্যাঁ অবশ্যই, যেন ডিলিট না হয়। আর এই যেহেতু অভিযোগ আসছে এর বিরুদ্ধে, আজকে সিআইডি আছে, কালকে সিবিআই হবে। আমরা প্রে করে চলেছি যে যেহেতু এই সব ঘনিষ্ঠতা পাওয়া যাচ্ছে, আর এক শিক্ষক, মানে ভাবুন এই রাজ্যে কি চলছে, আর এক সিরাজউদ্দিন শালডিয়া কলেজের প্রিন্সিপাল, আদালত বলেছে, আদালত আজকে সেই কলেজের জিবি ভেঙে দিয়েছে। ভাবুন তার নিজে সে আর এক সিরাজউদ্দিন, সে শালডিয়া কলেজের প্রিন্সিপাল, সে দুটো রিজিয়নের চেয়ারম্যান ছিলেন, নিজের স্ত্রীকে চাকরি দিয়েছে, জেলে ছিল, সে জেলে, স্ত্রীর চাকরি গেছে, মানে একদম পরীক্ষায় বসেনি, শুধুমাত্র রিজিয়নের চেয়ারম্যান ছিল বলে এই সমারোহের মামলাতে নির্দেশ হয়ে সব জেলে গেছে। জেল থেকে ফিরে এসছে, ওই গভর্নিং বডি তার সাসপেনশনটাকে উইথড্র করে তাকে আবার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দিয়ে দিয়েছে। আমি তো বারবার আপনাদের ক্যামেরার সামনেই চিৎকার করে করে বলি না যে দুদিন পর দেখবেন সন্দীপ ঘোষ আবার এসে প্রিন্সিপাল হয়তো বা হয়ে গেলে আশ্চর্য হবেন না। বলি, তার উদাহরণ হচ্ছে বাঁকুড়া শালডিয়া কলেজের প্রিন্সিপাল শেখ সিরাজউদ্দিন, যে দুটো রিজিয়নের চেয়ারম্যান ছিল, তার জেল খেটেছে, জেল থেকে ফিরে এসে তার সাসপেনশন উইথড্র হয়ে গেছে, উইথড্র হয়ে সে জেল আবার পদে বসেছে। তার বিরুদ্ধে যেহেতু জিবি আবার এই ধরনের অবস্থান নিয়েছে বলে আজকে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন ওই গভর্নিং বডি ভেঙে দিয়ে আগামী 19 তারিখের মধ্যে ওখানে অ্যাডমিনিস্ট্রেটর বসাতে। ফলে বুঝতেই পারছেন এই রাজ্যে কি চলছে। এই রাজ্যে টাকা তুলে দিলে, তৃণমূল কংগ্রেসকে টাকা তুলে দিলে, তৃণমূল কংগ্রেসকে জেলে গেল, যা হলো, ও জেল থেকে ফিরে এসে আবার তাকে সেই পদে বসিয়ে দেবে। তৃণমূল কংগ্রেসের মতো এরকম নিম্ন রুচির রাজনীতি কেউ করে না। তৃণমূল কংগ্রেসে টাকা দিলেও সিপিএম, বিজেপি, আরএসপি কিচ্ছু দেখবে না। তৃণমূল কংগ্রেসের টাকা পেলে, এই যে উদাহরণ, তার সম্যক উদাহরণ হচ্ছে এই। আপনি এই দুর্নীতির কথা যখন বলছেন যে টাকা পেলে তৃণমূল সরকার কিছু সব করে দেবে। 2011 সালের আশুতোষ কলেজের ইংরেজি বিষয়ের স্নাতক তরুণী, একদম 2012 সালে লিপস অ্যান্ড বাউন্সের অফিসে তিনি কাজে যোগ দেন। ওই রমণীর বয়ান অনুযায়ী একদম কুন্তল ঘোষ, অরবিন্দ হাজরা ওরফে চিনু হাজরা, অরবিন্দ রায় বর্মনরা একদম নিয়মিত লিপস অ্যান্ড বাউন্সের অফিসে আসতেন, এবং যখনই তারা আসতো তখনই নাকি সুজয় কৃষ্ণ ভদ্র, ফিরদৌসা সুজয় কৃষ্ণ ভদ্র অফিসের সমস্ত সিসিটিভি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিতেন, এবং ওরা চাকরি প্রার্থীদের তালিকা অ্যাডমিট কার্ড দিলে সুজয় কৃষ্ণ ভদ্র নিজের নির্দিষ্ট চেম্বারে ঢুকে ওই রমণীকে চেম্বারে ডেকে একদম চাকরি প্রার্থীদের তালিকা তাকে দিয়ে রীতিমতো বলতেন কম্পিউটারে আপলোড করতে, এবং তারপর তার নির্দেশ অনুযায়ী সেই তালিকা মেল করা হতো নির্দিষ্ট জায়গায়, এবং অফিসে ওই রমণীকে সাহায্য করার জন্য আরো একজন কর্মী ছিলেন। নিয়োগ দুর্নীতিতে একজন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেরার মুখে ওই তরুণী বলছেন যে উপরোক্ত সমস্ত কাজই কোনো সরকারি দপ্তরে না হয়ে নিউ আলিপুরের লিপস অ্যান্ড বাউন্সের ঠিকানার দপ্তর। সেই লিপস অ্যান্ড বাউন্সের সিইও কে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। ইডি প্রেস রিলিজ করে বলেছিল, বলে গেলে হবে না। এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা 4 মাস ধরে পাওয়া যাচ্ছিল না। সোমেন নন্দীর মামলায় 4 ঘন্টার মধ্যে মহামান্য বিচারপতি অমৃতা সেনার নির্দেশে সেটা হয়েছিল। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন করাচ্ছিল না এসএসকেএম কে ব্যবহার করে? তার কারণ হচ্ছে কণ্ঠস্বরের নমুনা যদি স্যাম্পল যদি পাওয়া যায়, এগুলো প্রতিষ্ঠা পেয়ে যাবে। কারণ অনেকের তো 15 কোটি নেওয়ার গল্প আছে। এটা একটা বলতে পারেন যে অর্গানাইজড ক্রাইম, মানে বেসিক্যালি এটা একটা রাজনৈতিক দল নেই, এটা যে এটা ক্রিমিনালদের অর্গানাইজেশন হয়ে গেছে। কিছু দুষ্কৃতী, কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ, তারা একসঙ্গে সম্মিলিত হয়েছে বাংলার মানুষকে লুটার জন্য। শিক্ষার কি অবস্থা করেছে তার প্রমাণ ছত্রে ছত্রে। আর আমি এই যে দাবি করছি, আগেরটা ভাববেন না ওই শুধুমাত্র পার্থ একা এই জিনিস করেছে। এই ব্রাত্য বসুর নমুনা পেয়ে গেলেন। আমি পোস্ট যেন ডিলিট না হয়, আর ডিলিট হলে ভাববেন না যে পোস্ট ডিলিট হয়ে গেলে আপনি ছাড় পেয়ে যাবেন। আমি একটা প্রশ্ন করবো, একদম সিবিআই এর জেরায় ওই তরুণী জানিয়েছেন, যেমনটা আপনি তথ্য দিয়ে দেখালেন সেরকম ওই তরুণী জানিয়েছেন যে উচ্চ, শুধুমাত্র প্রাথমিক নয়, উচ্চ প্রাথমিক, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির অবৈধ নিয়োগের তালিকাও একদম লিপস অ্যান্ড বাউন্সের। আমি দেখুন ওই 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে একদম বলা আছে চিনু হাজরা কি কি কারণে টাকা নিত। নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি,
গ্রুপ ডি, আপার প্রাইমারি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, রেল, প্রাইমারি, রেলও বাদ নেই, কিন্তু কেন্দ্রের রেলও বাদ নেই, ভাববেন না। সব কটার এগেনস্টে তদন্ত করতে হবে। আর যেভাবে বাজারে চাকরি বিক্রি হচ্ছে মেধাকে বিসর্জন দিয়ে, গরিব বাড়ির ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে চাকরি পাবে না, শুধুমাত্র অর্থের বিনিময়ে চাকরি হবে, আর কিছু লোকজন এই সমস্ত কাজকর্ম করে বেড়াবে, তাদেরকেই আবার তৃণমূল কংগ্রেসের সব শিক্ষক সেলের নেতা বানানো হবে। রতনে রতন চেনে। একদম, আপনি যেন সিরাজুল বাবুর নাম বললেন, আমি একটা প্রশ্ন করবো যে এই তরুণী, তিনি রীতিমতো বলছেন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল মুখ বন্ধ রাখার জন্য। সেটাই তো স্বাভাবিক, বললাম না, দুষ্কৃতীদের দল, দুর্নীতিগ্রস্তদের দল, দুষ্কৃতীদের দল। এই রাজনৈতিক শক্তিতে আর রাজনৈতিক শক্তি নেই, রাজনৈতিক দল নেই, ওটা পরিণত হয়েছে দুষ্কৃতীদের দলে, দুর্নীতিগ্রস্তদের দলে। একটা প্রশ্ন উঠছে একই সঙ্গে, যে একজন সাংসদ কিভাবে একটি বেসরকারি সংস্থার সিইও পদে রয়েছেন, এটা কি সম্ভব? দেখুন, এই ক্লিপস অ্যান্ড বাউন্স, এই কোম্পানিটির কি কাজে ব্যবহৃত হয়েছে আমরা ইডির প্রেস রিলিজে বুঝতে পেরেছি। এর কত সম্পত্তি অ্যাটাচড হয়েছে, আসলে আসল উদ্দেশ্য কি ছিল, এইসব কোম্পানি তৈরি করে বেসিক্যালি এইগুলো পয়সাগুলোকে বিভিন্ন জায়গায় সাইফন্ড করা, কালো টাকা সাদা জন্য এই সমস্ত কোম্পানিগুলোকে ব্যবহার করা হয়। আসলে এইগুলো হচ্ছে যে এক একটি ফাঁদ। আচ্ছা, লিপস অ্যান্ড বাউন্সের আপনি কি প্রোডাক্ট দেখেছেন বলুন তো? কি ব্যবসা করতো? জল বিক্রি করতো, কনসালটেন্সি করতো। কিসের কনসালটেন্সি আর কে ওর কনসালটেন্সি নিত আমার তো জানা নেই। কিসের কনসালটেন্সি ভাই? এইসব কনসালটেন্সি হতো? হ্যাঁ, ওই ক্যামেরা বন্ধ করে, সিসি ক্যামেরা বন্ধ করে লিস্ট বানানো হচ্ছে ক্যান্ডিডেটদের, এইসব কনসালটেন্সি। কি হতো ভাই? দেখুন, আসলে এই রাজ্যে না, এই সরকারি ব্যবস্থাপনাকে একটা বেসরকারি ব্যবস্থাপনায় পরিণত করেছেন। আর করেছেন কি, শিক্ষাকে একেবারে উচ্ছন্নে তুলে আপনারা চেষ্টা করেছেন যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা কোনোভাবেই শিক্ষাঙ্গনে এসে তারা যাদের একটু বেটার ভবিষ্যৎ তৈরি করতে পারে, এটা আপনারা চাননি। আপনারা প্রথমে চিট ফান্ডের মাধ্যম দিয়ে লুটেছেন গরিব মানুষকে, তারপরে এই শিক্ষা ক্ষেত্রে এই পর্বত প্রমাণ দুর্নীতি করে গরিব বাড়ির প্রান্তিক সীমার মানুষের বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলোকে সব নষ্ট করেছেন। ভাবতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিকে এত স্বল্প সংখ্যক পরীক্ষার্থী কেন? ইভেন যতজন রেজিস্ট্রেশন করেছে ততজন পরীক্ষায় অ্যাপিয়ার করছে না। কি ভয়াবহ পরিস্থিতি ভাবুন তো। মাধ্যমিকের ক্ষেত্রেও তাই। ছেলেমেয়েরা কেন পড়াশোনা করতে চাইছে না, কেন বাধ্য হচ্ছে ড্রপ আউট করতে? তার কারণ দেখছে চোখের সামনে পাশ করে যাওয়ার পরে অর্থ ছাড়া চাকরি হচ্ছে না, না সরকারি ক্ষেত্রে হচ্ছে, আর বেসরকারি উদ্যোগ তো নেই, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দেবেন না। আর সরকারি ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি করে যারা চাকরি পাচ্ছে, যারা চাকরি করছে, ইভেন আদালতের অর্ডারকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেস রত্ন মনে করে। একদম, আমি যে প্রশ্নটা করবো ফিরদৌসদা, একদম সিরাজুল ইসলামের পরে যে প্রশ্নটা একদম আজকের ক্ষেত্রে অন্যতম প্রাসঙ্গিক খবর, সেটা ওবিসি সার্টিফিকেট মামলা একদম বুধবার কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পল। একদম আদালতের নির্দেশে কেন অমান্য করা হচ্ছে সেই প্রশ্ন তুলে মুখ্য সচিবকে তলব করেছিল কলকাতা হাইকোর্ট। বুধবার একদম ক্ষমা চাইলেন। আমি বলছি, এই আইএস অফিসার, আইপিএস অফিসার, ভাই তোমরা পড়াশোনা করে ওখানে পৌঁছেছো, বিদ্যে বুদ্ধিও আছে পেটে, কেন এইসব এই মানে দুর্নীতিগ্রস্তদের কথায় নিজেদের জ্ঞান বুদ্ধি যৌতিকতা এইগুলোকে বিসর্জন দিয়ে, আইনি জ্ঞান বলে তো কিছু বস্তু হয় নাকি, আর তোমাদের আছে বলেই আমি মনে করি, সেগুলোকে বিসর্জন দিয়ে তোমরা শুধুমাত্র ওই কর্তা ভজা হয়ে তাদেরকে স্যাটিসফাই করতে হবে তাই হ্যাঁতে হ্যাঁ হ্যাঁ মিলিও না। আইন মোতাবেক কাজ হলে করবে, না হলে করবে না, না বলে দেবে। সর্বোচ্চ কি করতে পারে? তোমাদেরকে একটা দপ্তর থেকে আর একটা দপ্তরে পাঠিয়ে দেবে।
যাকে সোজা কথা গ্যারেজ পোস্টিং বলা হয়, করবে করবে। এখন সকলে মিলে যদি এই স্ট্যান্ড না, কজনকে গ্যারেজ পোস্টিং, কাউকে দিয়ে তো কাজ করাতে হবে। মেরুদণ্ডটা সোজা রেখে যেটা ঠিক সেটাকে ঠিক বলো, যেটাকে ভুল সেটাকে ভুল বলো। আমি একটা প্রশ্ন করব, না হলে কিন্তু বিড়ম্বনায় তোমরাই পড়বে। মমতা ব্যানার্জি এসে ক্ষমা চেয়ে যায়নি, ক্ষমা চাইতে হয়েছে রাজ্যের মুখ্য সচিব। এটা খুব একটা ভালো জিনিস হচ্ছে না। ফিরদৌস স্যার, যখন হাইকোর্ট মনোজ পন্থের থেকে জানতে চায় যে কেন নিয়োগের সমস্ত প্রক্রিয়া বন্ধ রাখা হলো না, সেই সময় মনোজ পন্থ বলছেন যে তার অধস্তন কর্মচারীদেরকে তিনি অনেকবার বিভিন্ন বিভাগে নোটিশ পাঠিয়েছেন, তারপরে অধস্তন কর্মচারীরা তার কথা শুনছেন না। কেন জানেন না কি করতে হবে? এই যে ধরুন এই বাঁকুড়ার শালডিয়া কলেজের ক্ষেত্রে বললাম, জিবি জায়গায় যে অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে আইনে লেখা আছে, কেন আমাদেরকে ওইটা আইডেন্টিফাই করে দিতে হবে, তারপরে করবে? আইন জানো না? সব জানো। 2017 সালের আইন, মমতা ব্যানার্জির আমলে আনা আইন, সেখানে লেখা আছে, পড়নি? একজন দুর্নীতি করে নিজের স্ত্রীকে চাকরি দিল, যে দুটো রিজিয়নের চেয়ারম্যান ছিলেন, সে জিবির রেজুলেশনের উপর ভিত্তি করে তার সাসপেনশন উইথড্র হয়ে গেল, সে এসে আবার দিব্যি প্রিন্সিপাল হিসেবে কাজ চালাচ্ছে। ভাবুন, নিজের ছেলে নিজের ওয়াইফকে অবৈধভাবে চাকরি দিয়ে দুটো রিজিয়নের চেয়ারম্যান ছিল, সে কি করে আবার শিক্ষাঙ্গনে, মানে বিচারপতি অবাক হয়ে যাচ্ছেন যে এই ধরনের লোক কি করে শিক্ষাঙ্গনে থাকতে পারে। কেন তার বিরুদ্ধে ডিপি ইনিশিয়েট হয়নি? যে কথা বারবার আমি চিৎকার করে করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলছি, তার কারণ মমতা ব্যানার্জিরা চান না। এই সিরাজুল রায় তো ওদের সম্পদ, যাদের মাধ্যম দিয়ে মার্কেট থেকে কি কি তুলেছে একটু খবর নিন। একটা রিজনের চেয়ারম্যান হয় লোকে, ওকে দুটো রিজন দিয়েছে, মানে বুঝতে পারছেন কত ভালো কালেক্টর ছিল। বাজারে ওরা কালেক্টর খুঁজে, এই যে কালীঘাটের কাকু, এই যে এসপি সিনহা, শান্তিপ্রসাদ সিনহা, লোকে কি শান্তির ছেলে নাকি, যাই হোক, শান্তিপ্রসাদ সিনহা। একদমই। কিন্তু স্যার একটা প্রশ্ন করবো, যে দেশের শীর্ষ আদালতে মামলাটির শুনানি চলছে, তারপরে কোনো হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্য এত অনীহা দেখাচ্ছে বারংবার। দেখুন, এই যে ওবিসি মামলার করতে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে করেছেন একদম প্রথম থেকে, এবং তিনি যা করেছেন সেটা হচ্ছে একেবারে মানে তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে যা ইচ্ছা তাই বলে গেছেন, যা ইচ্ছা তাই করে গেছেন। যা করেছেন সেটা সাংঘাতিক, এবং শিক্ষাঙ্গনে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি করেছেন সেটাও সাংঘাতিক। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি সমাজকে 100 বছর পিছিয়ে দিয়েছে দায়িত্ব নিয়ে, শুধুমাত্র দুর্নীতি করবে আর ওর বাড়ির কয়েকজন ওই পয়সা পাবে সেখান থেকে, সেই কারণে। আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বিধানসভার চেয়ার ভাঙিনি, প্রমাণ করতে পারলে একদম মুখ্যমন্ত্রীত্বের পদ ছেড়ে দেবো। অন্যদিকে একদম অনগ্রসর শ্রেণী এবং ওবিসি সমীক্ষার কাজ রীতিমতো শুরু করে দিয়েছে রাজ্য। এই নিয়ে একদম জেলা আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর পেছনের অঙ্ক কি ফিরদৌস দা? কি করেছে? একদম জেলা আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন, 8ই মার্চ থেকে এই কাজ করছেন তিনি। কিসের জন্য? ওবিসির অনগ্রসর শ্রেণী বা ওবিসি নিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে রাজ্য। সেটা সে তো অনেকদিন আগেই করতে পারতেন, রায় আজকে হয়েছে নাকি? সিপিএম এর আমলে তৈরি আইন অনুযায়ী যদি করতেন তাহলে তো এই জিনিস হতো না। আজকে ঘুম ভেঙেছে? আজকে তো ঘুম ভাঙা উচিত ছিল না। অঙ্ক কি বিদ্যুৎ? খুব সোজা কথা, ভোট আসছে, 2026-এ ভোট আসছে, ভোটের আগে বলবে আমি করে দিয়েছি। ও যে 2 নম্বরই করে, এই যে বেসিক্যালি এবছর যারা ধরুন ডাক্তার হতে পারতো তারা ডাক্তার হতে পারলো না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অকর্মণ্যতার জন্য, অথচ তারা জেনুইন ওবিসি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গড়িমসি মামলা ধরবে, তার আগের দিন গিয়ে টাইম নিয়ে চলে আসবে, অন্য মামলায় স্টে করিয়ে নিয়ে চলে আসবে, কোনো ইয়ে দেবেন না। সেটা তো হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে তার ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সমাজের প্রান্ত সীমার মানুষেরা। আমরা প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছিল আমি বিধানসভার চেয়ার ভাঙিনি, প্রমাণ করতে পারলে একদম মুখ্যমন্ত্রী। মানে নির্লজ্জতার সঙ্গে মিথ্যা কথা বলে। ওই গৌতম দেব একবার বলেছিল না, প্যাথোলজিক্যাল লায়ার, শি ইজ প্যাথোলজিক্যাল লায়ার।